Good afternoon, my dear students. নিশ্চয়ই সবাই ভালো আছো, ঘরে আছো। আজ একটু আগে চলে এসেছি। আমি নাজরিন আক্তার কেয়া, সহকারী শিক্ষক, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় তালা। আজ আমি তোমাদের বায়োলজি ক্লাস নিয়ে এসেছি। আর আমরা মূলত দ্বিতীয় অধ্যায়টা শেষই করতে পারি নাই। দ্বিতীয় অধ্যায়টা এখনো আমাদের চলছে, আরো একদিন হয়তো বা লাগবে, তারপর আমাদের শেষ হয়ে যাবে, তারপর নতুন অধ্যায়ে আমরা চলে যাব। তোমরা বোর ফিল করো না। আর আমি আস্তে আস্তে যেহেতু পড়াচ্ছি, একটু একটু করে পড়ো, একটু একটু করে আয়ত্ত করো। বেশি করে পড়লে হয়তো বা একটু কষ্ট হয়ে যাবে তোমাদেরও সেটা আয়ত্ত করতে। আর তারপরে যেহেতু স্কুল নয়, স্কুল হলে স্কুলের পড়াটা স্কুলে দিয়ে দিলাম, স্যার ম্যাডামরা একটু পড়াটা ধরলো, অনেকটা এগিয়ে যায়। তো যেহেতু সেটা বন্ধ, তাই আমরা অল্প অল্প করে এগিয়ে যাই। তাহলে চলো, আজ আমরা মূলত আমরা আগের দিন হচ্ছে প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তো প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করার সময় আমরা কি পেয়েছিলাম বলো তো? প্রাণী টিস্যু কয় ধরনের পেয়েছিলাম? নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রাণী টিস্যু আমরা 4 ধরনের পেয়েছিলাম, তাই না? অনেকে উত্তর দিয়ে ফেলেছে হয়তো। এই যে 4 ধরনের যে প্রাণী টিস্যু, এই 4 ধরনের প্রাণী টিস্যুর ভেতরে আমরা পেয়েছিলাম কি? যোজক টিস্যু, আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তো আজ আমরা শেষের দুটো নিয়ে আলোচনা করব। আগে যেহেতু আমাদের 2টা হয়ে গেছে, তাহলে আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে কি, আমরা আমাদের পাঠ শিরোনামটা মূলত কি? পাঠ শিরোনামটা হচ্ছে প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর আজকে আমরা দুটো নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পেশি টিস্যু, পেশি টিস্যু, এবং আরেকটা হচ্ছে স্নায়ু টিস্যু। আরেকটা কি? স্নায়ু টিস্যু। আমরা আজকে মূলত এই দুটো নিয়ে জানবো, এই দুটো নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই আমার এই দুটো নিয়ে আমি যতক্ষণ আলোচনা করব আমার সাথে থাকবে। এবং আবারও বলছি, ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দিবে। যারা আমার স্কুলের স্টুডেন্ট, এছাড়াও অন্য যারা আমার ক্লাসগুলো দেখবে, অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের বন্ধু বান্ধবদের ক্লাসটা দেখার সুযোগ করার জন্য। এবং যাদের এই ক্লাসটা, এই ভিডিওটা দেখার সুযোগ নেই, তোমাদের যাদের আছে, ফোন আছে, ল্যাপটপ আছে, পাশে যারা আছে তাদেরকে অবশ্যই দেখার সুযোগটা করে দিও। এবং প্রয়োজনে তুমি যতটুকু বুঝতে পেরেছো তাকে বুঝিয়ে দিও, হেল্প করবা। এটাই তো। তাহলে চলো, প্রথমে আমরা পেশি টিস্যু, যাকে বলা হয় মাসকুলার টিস্যু, যাকে আমরা ইংরেজিতে বলি কি? মাসকুলার টিস্যু। এই যে পেশি টিস্যু, আমরা পেশি টিস্যু নিয়ে কিন্তু মূলত ক্লাস 7 এর কিছুটা জেনে এসেছি। এখন আমরা মোটামুটি আরো একটু বেশি জানবো। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি ভ্রূণ, অর্থাৎ ভ্রূণীয় অবস্থা, অর্থাৎ ভ্রূণ তো তোমরা বোঝো, যখন মাতৃগর্ভে যেটা অবস্থান করে সেটাকে কি বলা হয়? সেটাকে ভ্রূণ বলা হয়। তাহলে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু আছে, যাকে বলা হয় পেশি টিস্যু। তোমরা বুঝতে পেরেছো যে ভ্রূণ অর্থাৎ মাতৃগর্ভে যেটা থাকে, মাতৃগর্ভে যা থাকে, যে কোষটা যার ভেতরে জীবন থাকে, সেটাকে বলা হয় কি? ভ্রূণ। তাহলে সেই ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণশীল বিশেষ এক ধরনের টিস্যু আছে, যাকে বলা হয় এই পেশি টিস্যু। এদের ভেতরে মাতৃকা নেই বললেই চলে। আমরা ঠিক যেরকম আগের দিন যেরকম যোজক টিস্যুর ভিতরে কি বলেছিলাম, যে যোজক টিস্যুর ভেতরে মাতৃকার পরিমাণটাই বেশি, কোষের পরিমাণ কম। এই যে এগুলো যে কোষ, এই কোষের পরিমাণটা কম। কিন্তু এই পেশি টিস্যুর ভেতরে মাতৃকা নেই বললেই চলে। এখানে কোষে পরিপূর্ণ, কোষে ভর্তি একেবারে। আর পেশিগুলো সাধারণত লম্বা হয়, সরু হয়, তারপরে তন্তুময় হয়, অর্থাৎ এর ভেতরে তন্তুর আবির্ভাব থাকে, তন্তুময় হয়। যে আবার কোন কোন তন্তুতে যে সব তন্তুময় হয়, সেখানে আবার আড়াআড়ি দাগ থাকে, ডোরাকাটা দাগ থাকে। যদি ডোরাকাটা দাগ থাকে, তাদেরকে বলবো আমরা
স্টেইরেটেড মাস্কেল অর্থাৎ ডোরা কাটা পেশি, আর যদি ডোরা কাটা না থাকে, দাগ না থাকে, তাহলে ডোরাবিহীন পেশি তন্তু অর্থাৎ মসৃণ পেশি তাকে বলবো আমরা। ডোরাবিহীন যেগুলো অর্থাৎ যে তন্তুর ভেতরে ডোরা কাটা দাগ নেই, অর্থাৎ ডোরা কাটা দাগ এরকম এরকম হয়তো বা একটা পেশি এরকম ডোরা কাটা দাগ আছে, যদি থাকে তাকে বলবো আমরা ডোরা কাটা, আর যদি না থাকে তাকে বলবো আমরা স্মুথ মাস্কল, তাকে বলবো কি আমরা স্মুথ মাস্কল অর্থাৎ মসৃণ পেশি। মসৃণ পেশি, পেশি কোষের এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, এই যেমন আমি কথা বলছি, লিখছি, হাতটা ভাঁজ করছি, মাথার এই যে কাঁধটা আমি ঘোরাচ্ছি, আমরা হাঁটছি, এই সবগুলোই কে করে, এই সব কাজগুলি সম্পন্ন করে পেশি টিস্যু, অর্থাৎ পেশি টিস্যু দ্বারা এগুলো সম্পন্ন হয়। তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো। তাহলে এই যে পেশি টিস্যু, এই পেশি টিস্যুটা কোথায় অবস্থিত, এর কাজ কি, এর গঠন কেমন, এর উপর নির্ভর করে এই পেশি টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, 2 দাগে হচ্ছে অনৈচ্ছিক পেশি, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, তারপরে কি অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কি হৃৎপেশি। 3 নম্বরে হচ্ছে হৃৎপেশি। আমরা মূলত এটা কোথায় পড়ে এসেছিলাম? এইগুলা আমরা কিন্তু ক্লাস 7 এ পড়ে এসেছিলাম, তবে খুবই সামান্য পরিমাণে বর্ণনা, গঠন এসব পড়ে এসেছিলাম। আজকে আমরা মোটামুটি যতটুকু পারি, যা আমার তোমাদের সিলেবাস অর্থাৎ তোমাদের বইয়ে যেমন আছে ঠিক তেমনটি আমরা চেষ্টা করব পড়ার। আর একটি কথা যেটা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়নি, কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু হবে না এরকম কোনো কথা নেই। তোমাদের একটা কেন্দ্রীয় পরীক্ষা দিতে হবে। আমাদের পরীক্ষার সময় এখনো আসে নাই, পরীক্ষাটা আমাদের সামনে এখনো অনেক দেরি আছে, এবং সম্ভাবনাই কিন্তু বেশি যে আমাদের পরীক্ষা হবে। আমরা 100% সম্ভাবনা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলবো যে আমাদের কেন্দ্রীয় পরীক্ষা হবে। আর এবছর আমাদের স্কুল কখন খুলবে, কি হবে আমরা জানি না, এই জন্য আমরা ক্লাসগুলো দেখবো এবং ক্লাসগুলো বোঝার চেষ্টা করব, অন্যকেও দেখার জন্য সাহায্য করব, হেল্প করব, তাদেরকে স্পৃহা যোগাবো তাদেরকে, যে তোমরা ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের জন্য উপকার হবে। তাহলে দেখো আমরা এই যে পেশি টিস্যু, এই পেশি টিস্যুকে কয় রকম পেলাম আমরা, গঠন, কাজ এবং অবস্থানের ভিত্তিতে 3 রকম। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশি কোনগুলো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করি। দেখো এই দেখো, এর ভেতরে দেখো আবার এরকম এরকম ডোরা কাটা দাগ আছে, এরকম ডোরা কাটা দাগ আছে, এরকম আছে ডোরা কাটা দাগ, এরকম ডোরা কাটা দাগ আছে। এগুলো কি ঐচ্ছিক পেশি। এই যে গোল গোল যে অংশগুলো, এইগুলোকে বলা হয় কি নিউক্লিয়াস। এইগুলো কি নিউক্লিয়াস, এই অংশটা কি নিউক্লিয়াস। তারপর আবার দেখো মায়োফাইব্রিল, অর্থাৎ এর ভেতরে এই যে তন্তুময় যে অংশগুলো আছে, এগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। এটা এই অংশটার নাম হচ্ছে মায়োফাইব্রিল। আর হচ্ছে এই যে যেটা, এই যে পর্দার মতো যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে সার্কোলেমা। এই অংশটার নাম কি সার্কোলেমা। সার্কোলেমা, এই হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে এটা কি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে দেখো ঐচ্ছিক পেশি কোনগুলো, ঐচ্ছিক পেশি
বা যাকে আমরা বলি ডোরাকাটা পেশি, ঐচ্ছিক পেশি, বা এর আরেকটা অপর নাম কি ডোরাকাটা পেশি, যাকে বলা হয় ঐচ্ছিক পেশির ইংরেজি হচ্ছে ভলান্টারি। আর ডোরাকাটাটার আমরা আগেই দেখেছিলাম যে স্টেটেড মাস্কল। তাহলে এই ঐচ্ছিক পেশি, যে পেশিগুলো প্রাণী নিজের ইচ্ছা অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত করতে পারে, এই যে সংকুচিত এবং প্রসারিত করতে পারে, ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারে, সেই পেশিগুলোকেই কি বলা হয়, সেই পেশিগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। অর্থাৎ তাহলে আমরা কি পেলাম, যে পেশিগুলো প্রাণী তার ইচ্ছাধীনভাবে সংকোচন এবং প্রসারিত করতে পারে তাকে বলবো কি আমরা ঐচ্ছিক পেশি। এই ঐচ্ছিক পেশির কোষগুলো কিরকম, নলাকার। দেখো এই যে এক একটা কিন্তু নলের মতো আকার, এই এক একটা দেখো নলের মতো আকার। তাহলে এই যে এটা কিন্তু কোষ, এইগুলো কি পেশির কোষ, এইগুলো কিন্তু পেশির কোষ, দেখো এইগুলো কোষ। তাহলে এই ঐচ্ছিক পেশির কোষগুলো কি নলাকার, শাখাবিহীন, শাখা নেই, এর কিন্তু কোনো শাখা নেই, এই যে নলের মতোই চলে গেছে, এর কোনো শাখা নেই, এই যে নলের মতোই চলে গেছে, এর কোনো শাখা নেই। এর ভেতরে আবার কি আছে, আড়াআড়ি ডোরাযুক্ত আছে, এই যে আড়াআড়ি, এটা কিন্তু আড়াআড়ি ডোরাকাটা দাগ আছে, ডোরাযুক্ত আছে, অর্থাৎ ডোরাকাটা দাগ আছে। আবার এদের ভেতরে সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে, অর্থাৎ একাধিক নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস আছে, অর্থাৎ একের অধিক নিউক্লিয়াস এর ভেতরে থাকে। আর এই পেশিটা কি করে, এই পেশিটা সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করে। এবং ঐচ্ছিক পেশি এই পেশি তন্ত্রে মানে একেবারে সংলগ্ন অবস্থায় থাকে। আমাদের যেমন এই যে হাত এবং পায়ের পেশি, উদাহরণস্বরূপ বলতে পারি আমরা হাত এবং পায়ের পেশি হচ্ছে এই ঐচ্ছিক পেশি। তাহলে এইটা কি, এইটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি আমরা কেমন পেলাম, ঐচ্ছিক পেশি আমরা যেগুলো নড়াচড়া করা যায় ইচ্ছাধীন আমাদের, সেগুলোই কি ঐচ্ছিক পেশি, অর্থাৎ যেটা আমাদের ইচ্ছাধীন। এই দেখতে কিরকম, নলাকার, ডোরাকাটা দাগ আছে, একাধিক নিউক্লিয়াস আছে, এর ভেতরে সার্কোলেমা আছে, মায়োফাইব্রিল আছে, তারপরে কি নিউক্লিয়াস আমি বললাম। আর উদাহরণস্বরূপ বলতে পারি কি আমরা হাত এবং পায়ের পেশি। নেক্সটটা কি, নেক্সট হচ্ছে অনৈচ্ছিক পেশি। একেবারে সহজ, একেবারে বিপরীত বলতে পারি আমরা, যে পেশিগুলো প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ প্রাণী চাইলেও তাকে, আমি যদি মনে করি এই হাতটাকে এখন এই অবস্থায় রাখবো, আমি এই অবস্থায় রাখবো, একদম হাতটাকে নড়াবো না, তাহলে কিন্তু আমি রেখে দিতে পারবো। কারণ কি, আমার হাতটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আমার ইচ্ছাধীন। কিন্তু যে পেশিগুলো আমার ইচ্ছাধীন নয়, আমি চাইলেও তাকে সংকোচন এবং প্রসারিত করণে কোনো বাধা কিংবা ইচ্ছা কিছুই সৃষ্টি করতে পারবো না, সেইগুলোকে বলবো কি আমরা, সেইগুলোকে বলবো আমরা অনৈচ্ছিক পেশি। আর এই পেশিগুলো মূলত দেখতে এরকম মাকু আকৃতির, এরকম একদম এরকম মাকু আকৃতির এই পেশিগুলো, অনৈচ্ছিক পেশিগুলো এই ধরনের মাকু আকৃতির। আগেরটা যেরকম নলাকৃতির ছিল, এটা হচ্ছে মাকু আকৃতির, এই পেশিটা হচ্ছে মাকু আকৃতির, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, এই মাকু আকৃতির। এর ভেতরেও দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা সার্কোলেমা, এটা কি সার্কোলেমা, সার্কোলেমা। তারপরে হচ্ছে এর ভেতরে মায়োফাইব্রিল আছে, অর্থাৎ ভেতরে যে এই অংশটা, এটা হচ্ছে মায়োফাইব্রিল, তাহলে দেখো আমরা কি বললাম, যে পেশিগুলো প্রাণীর ইচ্ছাধীন নয়, প্রাণী ইচ্ছা করলে সংকোচন করতে পারে না, প্রাণী ইচ্ছা করলে প্রসারিত করতে পারে না, তাদেরকে বলবো আমরা অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশি দেখতে কেমন, অনৈচ্ছিক পেশি দেখতে মাকু আকৃতির, দেখতে কেমন মাকু আকৃতির, অর্থাৎ এই পেশির যে কোষগুলো আছে, এই অনৈচ্ছিক যে পেশি, এই টিস্যুর যে কোষগুলো আছে, এই কোষগুলো হচ্ছে মাকু আকৃতির। এদের গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না। দেখো এই যে ঐচ্ছিক পেশির যেমন আড়াআড়ি দাগ রয়েছে, এই অনৈচ্ছিক পেশির তেমন কোনো আড়াআড়ি দাগ নেই, আড়াআড়ি দাগ নেই। এই জন্য আবার কি বলা হয়, এই জন্য কিন্তু এর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি মসৃণ পেশি। এই জন্য এই পেশিকে আবার কি বলা হয়, এই পেশিকে আবার মসৃণ পেশি বলা হয়,
এই জন্য একে কি বলা হয়? মসৃণ পেশি। এই জন্য এটার নাম আমরা দিতে পারি মসৃণ পেশি। দিতে পারি না, এটার নামই এমন মসৃণ পেশি, কারণ এর ভেতরে কোনো ডোরা কাটা আড়াআড়ি কোনো দাগ নেই। উদাহরণস্বরূপ বলা যায় মেরুদণ্ডী প্রাণীদের রক্তনালী, অর্থাৎ আমাদের যে রক্তনালী আছে, আমাদের পৌষ্টিক নালী আছে, এর প্রাচীরে এই অনৈচ্ছিক পেশি অবস্থিত। এর প্রাচীরে এই অনৈচ্ছিক পেশি আছে। আর অনৈচ্ছিক পেশির কারণেই দেহের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো আছে, আমাদের দেহের ভেতরে অভ্যন্তরীণ অর্থাৎ অন্ত গঠনে, অর্থাৎ ভেতরের যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোর সঞ্চালনে অংশ নেয় এবং সেখানে সাহায্য করে কে? এই অনৈচ্ছিক পেশি। যেমন আমরা খাবার হজম করি, আমরা যে খাবারগুলো খাই, খাবারগুলো হজম হয়, হজম প্রক্রিয়ায় অন্ত্রের, আমাদের শরীরে যে অন্ত্র আছে, এই অন্ত্রের ক্রম একটা সংকোচন হয়, অর্থাৎ ইচ্ছা মতো সে সংকুচিত হয়, ইচ্ছা মতো প্রসারিত হয়। সেটাই কে করে? সেটাই অনৈচ্ছিক পেশি সম্পূর্ণ করে। এরপরে নেক্সট কি? সেটা হচ্ছে হৃদপেশি। তারপরে কি আমাদের হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। এর অপর আরেকটি নাম কি? কার্ডিয়াক পেশি। এই পেশি মূলত মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এইটা কি? এইটা মেরুদণ্ডী প্রাণী, যদি বলি আমরা মানুষের যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। আর এই পেশির টিস্যুগুলো নলাকৃতির, অর্থাৎ অনৈচ্ছিক পেশি যদি আমরা দেখি, তাহলে দেখো এই পেশির টিস্যু কোষগুলো এরকম এরকম নলাকৃতির, অর্থাৎ এই পেশির কোষগুলো এরকম নলাকৃতির। এর ভেতরেও ডোরাকাটা দাগ আছে, এর ভেতরেও ডোরাকাটা দাগ আছে। তাহলে দেখো এই যে হৃৎপেশি, এই হৃৎপেশিটা দেখতে কেমন? এটাও নলাকৃতির, এদের গায়েও কি আছে? আড়াআড়ি দাগ আছে। তবে এ শাখান্বিত, এর যে যেরকম কোন শাখা নেই, এর শাখা আছে। এই যে এখান থেকে এরকম করে শাখা আবার চলে গেছে, এখান থেকে এরকম করে শাখা চলে গেছে। এ কিন্তু শাখান্বিত, এ হচ্ছে শাখান্বিত। তাহলে হৃৎপেশিটা কেমন? হৃৎপেশিটা নলাকৃতির, এর ভেতরেও ডোরাযুক্ত আড়াআড়ি দাগ আছে এবং এর শাখা আছে। এই টিস্যুর কোষগুলোর মধ্যে, এই টিস্যুর কোষগুলোর মধ্যে এই ধরনের কিছু আছে, এই ধরনের কিছু আছে, একটা অংশ আছে যাতে, মানে যেটাকে বলা হয় ইন্টারক্যালোটেড ডিস্ক। এইটাকে বলা হয় কি? ইন্টারক্যালোটেড। ক্যালোটেড ডিস্ক। এর ভেতরেও আছে সার্কোলেমা, এটা হচ্ছে সার্কোলেমা। তারপরে এর ভেতরেও কি? এর ভেতরেও নিউক্লিয়াস আছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এর ভেতরেও নিউক্লিয়াস আছে। তারপরে কি? এই তো, হ্যাঁ, আমরা পেয়ে গেলাম। নিউক্লিয়াস আছে, সার্কোলেমা আছে, এর ভেতরেও মায়োফাইব্রিল আছে, মায়োফাইব্রিল আছে। তাহলে আমরা হৃৎপেশি কেমন পেলাম? হৃৎপেশি একটা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, আবার এইটা নলাকৃতির কিন্তু শাখান্বিত, আড়াআড়ি ডোরাকাটা দাগ আছে। এই পেশির ভেতরের এক ধরনের কোষ আছে, বিশেষ এক ধরনের স্পেশাল ভাবে কোষগুলো আছে, যাদের মধ্যে ইন্টারক্যালোটেড ডিস্ক আছে, যাদের ভেতরে ইন্টারক্যালোটেড ডিস্ক আছে। আর এদের সংকোচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। এদের সংকোচন এবং প্রসারণ, অর্থাৎ এর সংকোচন এবং প্রসারণ কিন্তু প্রাণীর ইচ্ছাধীন নয়। এই নিজের ইচ্ছা মতো, নিজের তালে, নিজের ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়। যেমন আমাদের হৃৎপিণ্ড কিন্তু একটা বিশেষ ধরনের হৃৎপেশি। হৃৎপিণ্ড কিন্তু ভ্রূণীয় অবস্থা থেকে একেবারে
মৃত্যু অর্থাৎ ভ্রূণ থেকে শুরু করে পৃথিবীতে আসার পর জন্ম, এরপরে মৃত্যু পর্যন্ত একেবারে নির্দিষ্ট তালে, নির্দিষ্ট ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয় একটা নির্দিষ্ট গতিতে, যার উপরে মানুষের কোনো হাত থাকে না। অর্থাৎ আমি ইচ্ছা করলে সেটাকে বন্ধ রাখতে পারি না, ইচ্ছা করলে সেটাকে খোলা রাখতে পারি না। এটাই হচ্ছে কি হৃৎপেশির কাজ। এবং এই তার ইচ্ছা মতো সংকুচিত এবং প্রসারিত হয়ে কি করে, আমাদের দেহের ভেতরে রক্ত চলাচলে সাহায্য করে। এই রক্ত চলাচল প্রক্রিয়াটা একেবারে সব সময় ঠিক রাখে, অর্থাৎ রক্ত চলাচল প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। এই গেল আমাদের হৃৎপেশি। তাহলে এই হচ্ছে আমাদের তিন ধরনের আমরা পেশি পেলাম, ঐচ্ছিক পেশি পেলাম। তাহলে আমরা প্রাণী টিস্যুর যে দুটো 1, 2 আমরা আগের দিন পড়ে এসেছিলাম, তাহলে 3 এবং 4 পেশি এবং স্নায়ু। পেশি টিস্যুকে আমরা আবার কয় রকম পেলাম? ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। এই ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি আবার দেখো আমরা দেখলাম যে ঐচ্ছিক পেশিটা কেমন, নলাকার, না কোনো শাখা আছে, ডোরাকাটা দাগ আছে, নিউক্লিয়াস আছে, মায়োফাইব্রিল আছে। অনৈচ্ছিক পেশিও দেখলাম আমরা, অনৈচ্ছিক পেশির কোষগুলো কেমন দেখতে, মাকু আকৃতির। হৃৎপেশির কোষগুলো কেমন, হৃৎপেশির কোষগুলো দেখতে একেবারে নলের মতোই, কিন্তু এর শাখা আছে। এর ভেতরে বিশেষ এক ধরনের কোষের একটা অংশ আছে যার নাম হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক। তাহলে আমরা মোটামুটি পেশি টিস্যুটা পড়লাম। তো নেক্সট আমরা আজকে শেষ করব, আমরা এখন পড়ব স্নায়ু টিস্যু। তাহলে এখন আমরা আবার স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করব। স্নায়ু টিস্যুটা আসলে কাকে বলে? দেখো, দেহের ভেতরে বিশেষ সংবেদী বা নিউরন, বিশেষ সংবেদী কোষ, আমাদের দেহের ভেতরে বিশেষ সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো মিলে একত্রে এক ধরনের টিস্যু তৈরি করে, যাদেরকে বলা হয় স্নায়ু টিস্যু। আর স্নায়ু টিস্যু কিন্তু অসংখ্য টিস্যু নিয়ে গঠিত। স্নায়ু টিস্যু অসংখ্য টিস্যু নিয়ে মানে অসংখ্য নিউরন নিয়ে গঠিত। তো দেখো, স্নায়ু টিস্যুটার মানে এক কথায় এর গঠন সম্পর্কে আমরা যদি বলি, তাহলে বলতে পারি যে নিউরনের গঠন, মানে স্নায়ু কোষের গঠন এবং কাজের একক কি? একক হচ্ছে নিউরন। সরি, একটু সমস্যা হয়ে গেছিল। তাহলে আমরা কি পেলাম? যে স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন নিয়ে গঠিত। তাহলে স্নায়ু টিস্যুর একককে আমরা কি বলতে পারি? একককে বলতে পারি আমরা নিউরন। তাহলে আমরা এখন একটা নিউরন সম্পর্কে জানবো। দেখো, একটা নিউরন কেমন। একটা নিউরনকে যদি আমরা দেখি, একটা নিউরনকে আমরা দেখবো। দেখো, একটা নিউরন কেমন। একটা নিউরনের আবার 3টা অংশ আছে। একটা নিউরনের, আমরা নিউরনকে যদি আলাদাভাবে দেখি, একটা আদর্শ নিউরনের মোট 3টা অংশ আছে। এই অংশটার নাম হচ্ছে কোষ দেহ। এই অংশটার নাম কি? কোষ দেহ। তাহলে একটা নিউরনের আমরা কতগুলো অংশ পেলাম? 3টা অংশ পেলাম। তাহলে স্নায়ু কোষের এককের নাম কি? এককের নাম হচ্ছে নিউরন। স্নায়ু কোষের এককের নাম কি? নিউরন। এই নিউরনের আবার 3টা অংশ আছে। একটা হচ্ছে কোষ দেহ, একটাকে বলবো আমরা কোষ দেহ। তারপরে হচ্ছে কি? ডেনড্রাইট। তারপরে 2 নম্বরে হচ্ছে কি? ডেনড্রাইট।
ডেনড্রাইট এবং 3 নাম্বার যেটা, অর্থাৎ একটা নিউরনের আবার 3টা অংশ আছে, একটা হচ্ছে কোষদেহ, একটা ডেনড্রাইট এবং আরেকটা হচ্ছে অ্যাক্সন, এবং আরেকটা কি অ্যাক্সন। তাহলে এই অংশটা কিন্তু মূলত কোষদেহ, এই অংশটাকে কি বলবো আমরা, কোষদেহ। তারপরে দেখো আমি একটু অন্যভাবে আঁকাচ্ছি তোমাদের। তাহলে এই হচ্ছে একটা নিউরন। তাহলে এটা কিসের ছবি, এটা হচ্ছে একটা চিত্র, কিসের, এটা হচ্ছে একটা নিউরন। এই অংশটা কিসের, নিউরন। তাহলে দেখো এই যে স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে, আমরা স্নায়ু টিস্যুতে যদি আসি, তাহলে স্নায়ু টিস্যু কি করে, স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা নিয়ে, সেই উদ্দীপনা যেমন মনে করো তাপ যদি হয়, স্পর্শ হতে পারে, তারপরে মানে এই ধরনের হয়, চাপ হতে পারে, এইগুলো কি করে, এইগুলো আমাদের দেহের ভেতরের মস্তিষ্কে পৌঁছে দেয়, মস্তিষ্ক তখন কি করে, মস্তিষ্ক তখন সাড়া প্রদানে সাহায্য করে, মস্তিষ্ক তখন সাড়া প্রদানে সাহায্য করে। তাহলে এবং একটা সিদ্ধান্ত দেয় যে তুমি কি করবে। হয়তোবা আমরা প্রখর রোদে তোমাকে দাঁড় করিয়ে রাখা হলো, এক সময় প্রচুর তাপ লাগছে তোমাকে, তখন মস্তিষ্ক তোমাকে সাড়া দেবে যে তুমি আর পারছো না, তুমি এখান থেকে চলে যাও, একটা সিদ্ধান্ত দেবে তোমাকে। যেমন মশায় কামড়ালে, আমরা ক্লাস 7-এ যে উদাহরণটা পড়ে এসেছিলাম, যে মশা কামড়ালে কি করি আমরা, মশা কামড় দিচ্ছে হাতে, কিন্তু আমরা ঘুমের ভিতরে আরেকটা হাত কি করছে, ওই মশাকে মারার চেষ্টা করছে। কারণ কি, এই মশাকে যখন কামড় দিল, তখন এখানকার সেই স্নায়ু অর্থাৎ নিউরন গুলো কি করবে, নিউরন গুলো মস্তিষ্কে বার্তাটা পৌঁছে দেবে, অর্থাৎ উদ্দীপনা, এই উদ্দীপনায় মস্তিষ্ক সাড়া দিয়ে মস্তিষ্ক কি করবে, আমার এই ডান হাতটাকে তোমার সিদ্ধান্ত দেবে যে তুমি তাড়াতাড়ি মশাটাকে মারো কিংবা সেখান থেকে তাড়িয়ে দাও। এই যে এই সিদ্ধান্তটাই মস্তিষ্ক দেবে। তাহলে এই কাজগুলো কে সম্পন্ন করবে, কাজগুলো সম্পন্ন করবে নিউরন। তাহলে নিউরনের আমরা কয়টি অংশ পেলাম, নিউরনের আমরা 3টি অংশ পেলাম, কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন। নিউরনের কোষ বহু ভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। এই যে নিউরনের যে কোষ, এই কোষটা বহু ভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ এর ভেতরে একটা নিউক্লিয়াস আছে। তাহলে এই অংশটার নাম কি, নিউক্লিয়াস। এর ভেতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমরা কি পেলাম, নিউরনের যে কোষ, এই নিউরনের আবার যে কোষ, এই কোষটা হচ্ছে বহু ভুজাকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। এবং কোষের ভেতরে কি আছে, কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে, অর্থাৎ কোষের ভেতরে যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া আছে, তারপর গোলজি বস্তু আছে, রাইবোজোম আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আছে, রেটিকুলাম আছে। কিন্তু নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে যে সেন্ট্রিওল থাকে, নিউক্লিয়াসের ভেতরে আমরা দেখেছি না যে এরকম একটা নিউক্লিয়াস, এরকম একটা স্পষ্ট একটা দানাদার বস্তু থাকে যাকে বলা হয় সেন্ট্রিওল। এর ভেতরে সেই সেন্ট্রিওলটা থাকে না, আর সেন্ট্রিওলটা থাকে না বলেই এইটা কোষ বিভাজনে অংশগ্রহণ করতে, এই নিউরনটা বিভাজিত হয় না। কোষ দেহের চারিদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে বলা হয় ডেনড্রন, অর্থাৎ এই যে শাখাযুক্ত এই অংশগুলোকে বলা হয় কি, ডেনড্রন। এই অংশগুলোকে বলা হয় ডেনড্রন। আবার বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, এই ডেনড্রন আবার বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। এই ডেনড্রনের আবার শাখা প্রশাখাকে বলা হয় ডেনড্রাইট। এর আবার শাখা প্রশাখাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রাইটের সংখ্যা ডেনড্রাইটের সাথে এক বা একাধিক হতে পারে। ওই ডেনড্রাইটের সংখ্যাটা
এক বা একাধিক হতে পারে। আর এই অংশটাকে বলা হয় কি কোষ দেহ। এই অংশটাকে বলা হয় কি কোষ দেহ। আমরা যেহেতু তিনটা পেয়েছিলাম তাই না, কোষ দেহ, ডেনড্রাইট এবং অ্যাক্সন, তাহলে এই অংশটার নাম হচ্ছে, এই যে বহুভুজাকৃতির অংশটার নাম হচ্ছে ডেনড্রাইট, কোষ দেহ। এই কোষ দেহের ভেতরে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের ভেতরে বিভিন্ন অঙ্গাণু আছে, নিউক্লিয়াস আছে, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিউলাস নেই, সেজন্য এটা বিভাজিত হয় না। এরপরে এই শাখান্বিত যে অংশটা, এটাকে বলা হয় ডেনড্রন। ডেনড্রনের আবার বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে, তাকে বলা হয় কি ডেনড্রাইট। নিউরনের কোষ দেহ একটি থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে বলা হয় কি অ্যাক্সন। অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে অ্যাক্সন। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে অ্যাক্সন। অর্থাৎ এই নিউরনের এই ডেনড্রাইট থেকে আবার এইরকম আরেকটা ডেনড্রাইট পর্যন্ত একটা লম্বা যে অংশ থাকে, অর্থাৎ যুক্ত হওয়া পর্যন্ত একটা লম্বা অংশ থাকে, সেটাকে বলা হয় কি অ্যাক্সন। এই অ্যাক্সনের আবার অনেকগুলো অংশ আছে। এই অ্যাক্সনের এইটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এই অংশটাকে বলা হয় কি র্যানভিয়ারের পর্ব। এটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তারপরে এটা হচ্ছে অ্যাক্সন প্রান্ত। এটা হচ্ছে অ্যাক্সন প্রান্ত। এই অংশটার নাম হচ্ছে অ্যাক্সন প্রান্ত। আর এই পুরো অংশটাকেই বলা হয় কি অ্যাক্সন। তাহলে দেখো, এই যে ডেনড্রাইটের ডেনড্রাইটের কোষ দেহ থেকে পরবর্তী ডেনড্রাইটের কোষ দেহ পর্যন্ত লম্বা আকৃতির যে অংশটা, এই অংশটাকে বলা হয় কি অ্যাক্সন। আর ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে বলেই এর নাম অ্যাক্সন। একটি অ্যাক্সনের একটি নিউরনের একটাই মাত্র অ্যাক্সন থাকবে। এই যে একটা নিউরন, এই সম্পূর্ণ অংশটাকে কি বলবো আমরা নিউরন, এর মাত্র এই একটাই অ্যাক্সন থাকবে। এবং এই একটা অ্যাক্সনের সাথে পরবর্তী একটা নিউরনের এই কোষ দেহ অর্থাৎ ডেনড্রাইট, অর্থাৎ এই যে ডেনড্রাইট, এই ডেনড্রাইটের এই অ্যাক্সনের প্রান্তর সাথে এর একটা সংযোগ থাকবে। এর একটা সংযোগ থাকবে, যদিও সংযোগের ঠিক মাঝামাঝি অংশটা ফাঁকা থাকে, তারপরেও কিন্তু সংযোগ থাকে। এরকম সংযোগ হতে হতে একটার সাথে আরেকটা, এরকম একটার সাথে আরেকটা, এরকম হতে হতে আমার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য এরকম হয়ে স্নায়ু কোষ তৈরি করে। এই যে একটা ডেনড্রাইটের সাথে একটা অ্যাক্সনের প্রান্তের যে একটা সংযোগ অর্থাৎ যোগ, এইটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় কি সিনাপস। তাহলে এই অংশটাকে কি বলবো আমরা? এই অংশটাকে বলবো আমরা সিনাপস। এই অংশটাকে বলবো আমরা সিনাপস। তাহলে এই যে সিনাপসের মধ্য দিয়েই মূলত কিন্তু আমাদের যে উদ্দীপনা পরবর্তী নিউরনে চলে যায়। অর্থাৎ এইখানে যদি আমার মনে করো আমার একটা ত্বক, এটা ত্বক, এই ত্বকে এই নিউরনটা অবস্থিত, ঠিক এইখানে একটা মশায় যদি কামড়ায়, তাহলে এই কামড়ের যে অনুভূতি, এই অনুভূতিটা এই সিনাপসের মাধ্যমে এই ডেনড্রাইটে যাবে, আবার এর মাধ্যমে এই ডেনড্রাইটে যাবে। এইভাবে পৌঁছাতে একসময় মস্তিষ্কে পৌঁছাবে। এরপর মস্তিষ্ক সেটা গ্রহণ করবে, গ্রহণ করে একটা সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিয়ে পরবর্তী আবার ঠিক ওই স্নায়ুর মাধ্যমে আবার পরবর্তী, ধর তোমার হাত বলো আর যেটা বলো, সেইখানে পৌঁছে দেবে এবং মশাটাকে মারার চেষ্টা করবে। এভাবে এই স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দিয়ে উচ্চতর সাড়া দেয় এবং সিদ্ধান্ত নেয়। এভাবেই একটা স্নায়ু টিস্যু কাজ করে। এবং আমাদের যতগুলো টিস্যু আছে তার ভিতরে আমাদের প্রাণীদের ভেতরে সবচেয়ে স্নায়ু টিস্যুটা সবচেয়ে বেশি লম্বা, সবচেয়ে বেশি বড় এবং লম্বা। দেখো, অনেকে মনে করে, একটা ধারণা প্রচলিত আছে যে আমাদের মস্তিষ্কের মাত্র 10% অংশ ব্যবহার হয়। আমাদের যে পুরো যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কের 10% অংশ ব্যবহার হয়, কিন্তু এটা আসলে ভুল ধারণা। মস্তিষ্কের যতগুলো অংশ আছে সবই ব্যবহার হয়, তবে কি একবারে সব ব্যবহার হয় না, এক একটা সময় এক একটা ব্যবহার হয়।
কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু মস্তিষ্কের সকল অংশগুলোই কিন্তু ব্যবহার হচ্ছে। তাই আমরা বলতে পারি যে বিবর্তনগত ভাবে এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণ নেই যে মস্তিষ্কের মাত্র 10% অংশ ব্যবহার হয়, বাকিগুলো ব্যবহার হয় না। সব অংশই ব্যবহার হয়, সেটা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাণী টিস্যু। তাহলে এই হচ্ছে আমাদের প্রাণী টিস্যু, আমরা মূলত শেষ করলাম। তাহলে প্রাণী টিস্যু আমরা কয় ধরনের পেয়েছিলাম? 4 ধরনের। সরল হচ্ছে কানেকটিভ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। তাহলে আজকে আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আগামী দিন সামনের অধ্যায়গুলো মানে এর পরের যে পার্টগুলো এইগুলো বইয়ের মোটামুটি আমি শেষ করার চেষ্টা করব। তোমরা বিরক্ত হয়ো না, ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবে। আর ক্লাসগুলো দেখলে আমার মনে হয় তোমাদের অনেকটা উপকার হবে। আর আমি বেশি বেশি করে ক্লাস তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা অবশ্যই দেখবে, ক্লাসগুলো শেয়ার করবে আর এই ছবিগুলো আঁকাবে। আজকে যে আমি পেশির যে ছবিগুলো আঁকিয়েছিলাম, তারপরে স্নায়ুর যে ছবিগুলো আঁকিয়েছিলাম, এগুলো আঁকাই পড়বে, দেখবে তোমাদের পড়া সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।